তোমাকে বলছিল ক্ষারের সঙ্গে ধাতুর বিক্রিয়া হয়েছে তো। তো আজকে আমরা পড়বো পিএইচ। কি বলবো? পিএইচ। পিএইচ কি? পিএইচ সম্বন্ধে আজকে আমরা পড়বো, ঠিক আছে? ওই যে পিএইচ হলো বিজ্ঞানী, ওনারা বিজ্ঞানী ছিল সোরেনসেন, ঠিক আছে? প্রথমে তিনি পিএইচ নিয়ে আসেন, ঠিক আছে? পিএইচ কথাটি তিনি প্রথম প্রবর্তন করেন। কে? বিজ্ঞানী সোরেনসেন। কেন নিয়ে আসেন তিনি? যে কোনো দ্রবণে কতটা আম্লিক বা কতটা ক্ষারীয় সেটাকে জানানোর জন্য বিজ্ঞানী সোরেনসেন প্রথম পিএইচ কথাটি নিয়ে আসেন। তাহলে পিএইচ এর মাধ্যমে তিনি বলেন এই দ্রবণটা পিএইচ এর একটা মান থাকবে, ঠিক আছে? আর দ্রবণের পিএইচ এর মান থাকবে, সেই মান দেখে আমরা বুঝবো পিএইচটা ওই দ্রবণটা ক্ষার নাকি লবণ, ক্ষার নাকি অ্যাসিড। অ্যাসিড, ঠিক আছে? বিজ্ঞানী কে? বিজ্ঞানী সোরেনসেন। কত সালে? 1909 সালে, ঠিক আছে? পিএইচ প্রথম নিয়ে আসেন বা প্রবর্তন করেন, যার সাহায্যে আমরা জানতে পারছিলাম কোন জলীয় দ্রবণ অ্যাসিড না ক্ষার সেটা আমরা জানতে পারছিলাম, ঠিক আছে? কিন্তু পিএইচটা কি আমরা আবার জানি কি? একটা দ্রবণে কি থাকে? এইচ প্লাস থাকে। অ্যাসিড দ্রবণে কি থাকে? এইচ প্লাস। অ্যাসিড দ্রবণে থাকে এইচ প্লাস। তিনি বলেন এই পিএইচটা হচ্ছে আসলে কি? কোন দ্রবণের যতটা এইচ প্লাস আয়ন আছে, কোন দ্রবণে যতটা এইচ প্লাস আয়ন আছে তার মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদম হচ্ছে পিএইচ। ঋণাত্মক লগারিদম, ঋণাত্মক লগ 10 বেস। 10 বেস বলছি আরেকবার, আমি তোমাদের বলে দিচ্ছি পিএইচটা কি। তিনি বলেন যে কোন দ্রবণের এইচ প্লাস আয়নের মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদম হচ্ছে কি? ওই দ্রবণের পিএইচ। এই পিএইচ এর মানের সাহায্যে তিনি একটা স্কেল তৈরি করেন, ঠিক আছে? অ্যাসিড ক্ষার নির্দেশের জন্য এই পিএইচ এর মানগুলো নিয়ে তিনি একটা স্কেল তৈরি করেন, যে স্কেলকে বলা হয় পিএইচ স্কেল, ঠিক আছে? বলছে এই স্কেলে কোন দ্রবণে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব 10⁻0 থেকে 10⁻⁻14 এর মধ্যে থাকলে মধ্যে রয়েছে, এটা হচ্ছে পিএইচ সীমা বলা হচ্ছে। পিএইচ স্কেল সীমা -14, ঠিক আছে? তো আমরা আজকে শুরু করবো পিএইচ। ভিডিও চলছে নাকি? দেখো, তাহলে শুরু করা যাক। ধারণা, ঠিক আছে? বিজ্ঞানী সোরেনসেন প্রথম পিএইচ এর ধারণা দেন বলা হচ্ছে, যার অর্থ পোটেন্স ডি হাইড্রোজেন বা হাইড্রোজেন আয়নের ক্ষমতা, ঠিক আছে? এর সাহায্যে আসলে তিনি কি বলেন, কি বলতে চান? পিএইচ এর সাহায্যে তিনি কি বলতে চেয়েছেন? যে কোন দ্রবণ সেটা ক্ষারীয় না অম্লত্ব রয়েছে সেটা আমরা জানতে পারি কার সাহায্যে? এই পিএইচ এর সাহায্যে। ওকে, পিএইচ, নট পিএইচ স্কেল। ওকে, পিএইচটা কি বললাম একটু আগে তোমাদের আমি? পিএইচটা কি? যে কোন লঘু জলীয় দ্রবণে পিএইচ কাকে বলবো আমরা? দেখো, পিএইচ আমরা কাকে বলবো? পিএইচ আমরা কাকে বলবো? পিএইচ আমরা কাকে বলবো? যে কোন লঘু জলীয় দ্রবণে উপস্থিত হাইড্রোজেন প্লাস আয়নের মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে আমরা বলি পিএইচ। কোন মনে করো, ধরে নাও, একবার করে একটা ধরো, মনে করো কোন দ্রবণে ধরো লেট কোন দ্রবণে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব কত? 10⁻³ মোল পার লিটার। 10⁻³ মোল পার লিটার। বলছে এই দ্রবণের পিএইচ কত হবে তখন? মানে এখানে এইচ প্লাস আয়নের গাঢ়ত্ব কত বলা হচ্ছে? 10⁻³ তাই তো? হ্যাঁ, মোল পার লিটার বলা হচ্ছে। একে কি নিতে হবে? সংখ্যা কি লেখা আছে এখানটায় আমাদের?
আমাদের সংজ্ঞায় কি লেখা আছে, পিএইচ এর সংজ্ঞায় কি লেখা আছে, মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদম। ধরে নাও কোন দ্রবণের H প্লাস আয়নের গাঢ়ত্ব কত, 10⁻³ মোল পার লিটার। ঠিক আছে, তাহলে এর কি হবে, পিএইচ কত হবে, কি করতে হবে আমাকে, এই যে গাঢ়ত্বটা এটাকে কি নিতে হবে, লগ নিতে হবে, কি নিতে হবে, মাইনাস ঋণাত্মক লগারিদম করতে হবে, -10 লগ লগ H প্লাস, তাই তো, সমান লিখতে পারি মাইনাস লগ নিচ্ছি আমি, মাইনাস লগ, এটা 10 বেস হবে, তো এর পরের চ্যাপ্টার তোমার 9 এর লগ রয়েছে, 10 বেস লগ 10⁻³ মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদম নিতে হবে, মানে মাইনাস লগ নিচ্ছি। মনে করো H প্লাস আয়নের গাঢ়ত্ব কত, 10⁻³ তাহলে ঋণাত্মক লগ দিলে কি হবে, দিলাম, এর মান হয় কিরকম দেখো, কি হয়, এটা মাইনাস আছে আগে থেকে, মাইনাস আছে আগে থেকে, এটা -3টা আবার আসবে এখানে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এখানে -3টা সামনে চলে আসে, সূত্র তোমাদের লগের সূত্র অনুযায়ী একটা সূত্র রয়েছে, এইখানে এডি মানে থাকলে এখানে চলে আসবে, তাহলে -3 মাইনাস আসে কত 3, তাই না, লগ 10 বেস 10, এর মান কত হয়ে যায় লগ 10 1 মানে 3, উত্তর কত, উত্তর হবে, তাহলে পিএইচ কত এখানটা, এইটা মানে পিএইচ, অতএব পিএইচ সমান কত পেলাম এখানে আমরা 3, ঠিক আছে, এইভাবে পিএইচটা আসে তোমাদের, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো তো, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি বললাম, পিএইচ কি, যে কোন লঘু জলীয় দ্রবণে উপস্থিত H প্লাস আয়নের মোলার গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয়। ধরে নাও কোন দ্রবণে H প্লাস আয়নের গাঢ়ত্ব বা মোলার গাঢ়ত্ব মোল পার লিটার কত, 10⁻³ মোল পার লিটার। এবার কি করব, এই মানটাকে আমি কি করতে হবে, ঋণাত্মক লগারিদম নেবো, কি নেবো, এটা মাইনাস লগ H প্লাস, এ পাশে লগ মাইনাস লগ, এ পাশেও মাইনাস লগ, একই তো ব্যাপার, মানে H প্লাস আয়নের গাঢ়ত্ব কত, এখানটা এই দ্রবণে কি কত বলেছি আমি, H প্লাস আয়নের গাঢ়ত্ব কত, এখানে এই দ্রবণে H প্লাস আয়নের গাঢ়ত্ব কত নিয়েছি, 10⁻³ এবার কি করব, মাইনাস লগ নিয়ে নেবো, মাইনাস লগ ঋণাত্মক লগারিদম নিয়ে নিলাম, এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 3 আসে, তাহলে এটা পিএইচ সমান কত পেলাম 3, ঠিক আছে, ক্লিয়ার? এই পিএইচ মানের সাহায্যে, এই পিএইচ মান পাচ্ছি তো, এই পিএইচ মানের সাহায্যে কোন জলীয় দ্রবণের ক্ষারত্ব ও অম্লত্বকে প্রকাশ করার জন্য যে স্কেল তৈরি করা হয়েছে, বা কোনো বলতে পারো কোন জলীয় দ্রবণের ক্ষারত্ব এবং অম্লত্বকে, ঠিক আছে, যে স্কেলের সাহায্যে আমরা প্রকাশ করি, পিএইচ মানকে সাহায্য নিয়ে, আর কি পিএইচ মানের সাহায্য নিয়ে কোন দ্রবণের অম্লত্ব এবং ক্ষারত্বকে আমরা কি করি, যে স্কেলের সাহায্যে প্রকাশ করি তাকে বলা হচ্ছে পিএইচ স্কেল। বোঝা যাচ্ছে পিএইচ স্কেল কি, পিএইচ স্কেল হচ্ছে এমন একটা স্কেল যে কোন দ্রবণের অম্লত্ব এবং ক্ষারত্বকে আমরা পিএইচ মানের সাহায্যে প্রকাশ করি, কোন দ্রবণের অম্লত্ব ক্ষারত্বকে পিএইচ মানের সাহায্যে প্রকাশ করি। দেখো পিএইচ স্কেল সীমা, পিএইচ স্কেল সীমা কি মানে কি বলতে চাইছি, দেখো পিএইচ স্কেল সীমাটা কি বলতো, কি বলতো, বলছে কোন দ্রবণের H প্লাস আয়নের গাঢ়ত্ব কত থেকে 1 মোল পার লিটার, 1 বা 10⁻⁻0 মোল পার লিটার, একই জিনিস, 10⁻⁻0 মানে কি 1, ওই থেকে 10⁻⁻14 মোল পার লিটার হলে সেই দ্রবণের অম্লত্ব এবং ক্ষারত্বকে আমরা পিএইচ স্কেলের সাথে পরিমাপ করি। অর্থাৎ মানে কি, যখন কোন দ্রবণের, দেখো যখন কোন দ্রবণের মোলার H প্লাস আয়নের গাঢ়ত্ব 10⁻⁻0 মোল পার লিটার, তখন পিএইচ কত হবে 0, যখন ম্যাক্সিমাম কত 10⁻⁻14, তখন কত হবে 14, মানে কিরকম দেখো, যখন কোনো মনে করো কোনো প্লাস কোনো দ্রবণের H প্লাস আয়নের গাঢ়ত্ব কত, H প্লাস আয়নের গাঢ়ত্ব কত 10⁻⁻0, তাই তো, হ্যাঁ 10⁻⁻0, এর পিএইচ কত হবে, কিরকম পিএইচ কি করছে, আমরা কি নেবো, মাইনাস লগ নেবো, তাহলে এটাও কি নিতে হবে, -10 বেস লগ, হ্যাঁ
তাহলে এটা মানে আসলে কি পিএইচ, এটাকে বলা হচ্ছে কি পিএইচ। পিএইচ সমান এটাকে শূন্য চলে আসে সামনে, শূন্য গুণিতক 1 মানে কত হচ্ছে শূন্য। তাহলে তাহলে মাইনাস আছে না, তাহলে মাইনাস সামনে মাইনাস দিতে হবে তোমাকে, তাহলে মাইনাসটা দিতে হবে। তো কি হয়েছে মাইনাস মাইনাস দিতে হবে, শূন্য আবার কি শূন্য সঙ্গে মাইনাস করবো কি শূন্য। তাহলে দেখতে পাচ্ছি পিএইচ স্কেলের সর্বনিম্ন শিরা কত শূন্য, আর সর্বোচ্চ কত হবে হতে পারে বলেছে এত থেকে কত 8 দ্রবণের মনে করো H+ আয়নের গাঢ়ত্ব কত 10⁻⁻14। তাহলে এর পিএইচ কত হবে ডাইরেক্ট করছি আমি, তাহলে মাইনাস লগ নেবো এটার, মাইনাস লগ 10 কত 14 10 বেস লগ, তাহলে পিএইচ সমান হবে কত শুধু 14 হবে প্লাস 14 আমার লগ 10 কত হয় 1 14। তাহলে যে স্কেলটা পাবো শুরুতে থাকবে কত শূন্য, শেষে থাকবে কত 14। ঠিক আছে, যে স্কেলটা পাবো 0 থেকে 14 পর্যন্ত থাকবে, 0 থেকে 14 পর্যন্ত থাকবে। পিএইচ স্কেলের সীমাতে H+ আয়নের গাঢ়ত্ব কত, ওই যে পিএইচ স্কেলের সীমাতে, পিএইচ স্কেলের সীমার ক্ষেত্রে দেখা গেছে H+ আয়নের গাঢ়ত্ব 1 মোল পার লিটার থেকে কত হয় 10⁻14 মোল পার লিটার, 10⁻⁻14 মোল পার লিটার। অর্থাৎ পিএইচ স্কেলের সীমা হয় 0 থেকে 14 এর মধ্যে থাকে। আচ্ছা এবার ছবি আঁকবো, এটা আঁকতে হবে আমাকে, স্কেলটা আঁকতে হবে। এবার আমার স্কেলটা আঁকবো 1 থেকে 0 থেকে কত রাখবো 14 পর্যন্ত রাখবো। ঋণাত্মক লগ H+ আয়নের ঋণাত্মক লগারিদম কে বলা হচ্ছে পিএইচ। পিএইচ মানে কি আসলে, পিএইচটা কি আসলে, পিএইচটা কি আসলে বললাম তোমাদের সামনে আমি, H+ আয়নের ঋণাত্মক লগারিদম, H+ আয়ন তার ঋণাত্মক লগারিদম কে বলা হচ্ছে পিএইচ। ক্লিয়ার? আর যে স্কেলের দ্বারা আমরা প্রকাশ করি কোন দ্রবণের বলছে পিএইচ স্কেলটা কি, যে কোন দ্রবণের অম্লত্ব আর ক্ষারত্বকে আমরা যে স্কেলের সাহায্যে পিএইচ এর মানের দ্বারা প্রকাশ করা হয়, যে স্কেলের সাহায্যে পিএইচ এর মানের দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাকে বলা হয় পিএইচ স্কেল। বুঝিয়ে দিচ্ছি আমি। এবার আমরা দেখো আঁকবো, এবার আমরা পিএইচ স্কেলটা আঁকার চেষ্টা করছি। দেখো পিএইচ স্কেলে কি হয়, ঠিক আছে এরকম থাকে, মনে করো একটা স্কেল টাইপের হয়, মনে করো 0 কত হবে লাস্ট শুরুতে কত হবে, এখানে কত হবে, মাঝে কত থাকবে বলো তো, মাঝে থাকবে কত 7, এখানে হবে 1 2 3 4 5 6 7, এখানে হবে 8, এখানে হবে 9, এখানে হবে 10, এখানে হবে 11, এখানে হবে 12, এখানে হবে 13 আর 14। ঠিক আছে, এটা হচ্ছে পিএইচ স্কেল। এগুলো হচ্ছে পিএইচ স্কেল, পিএইচ এর মান, এগুলো কি পিএইচ এর মান বলা আছে। একটা জিনিস মনে রাখবে তোমরা, এটা হচ্ছে কি মাঝেরটা হচ্ছে কি, এটা অ্যাকচুয়ালি প্রশমন দ্রবণের পিএইচ। এটা কত প্রশমন দ্রবণের পিএইচ বা জল বলতে পারো, কি বলতে পারো একে জল বলতে পারো। বলছি আমরা যেই 7 থেকে 14 দিকে যাব, পিএইচ এর মান যত বাড়বে, তাহলে এখানে 7 থেকে 14 দিকে যাচ্ছে মানে পিএইচ এর মান কি হচ্ছে, এই 7 থেকে 14 দিকে যাচ্ছে মানে পিএইচ এর মান কি হচ্ছে বাড়ছে, তাহলে বলা হচ্ছে তত ক্ষারত্ব বাড়বে। কি বাড়বে, মনে করো কোন দ্রবণের পিএইচ পাওয়া গেল 12, মানে সেই দ্রবণটা কি ক্ষার দ্রবণ, তত কি বাড়বে এর ক্ষারত্ব বাড়বে। ঠিক আছে, যত আমরা 7 থেকে 14 দিকে যাবো ক্ষারত্ব বাড়বে, যত আমরা 7 থেকে 0 দিকে যাব কি বাড়বে, পিএইচটা কি কমছে, এখানটায় পিএইচ কমছে মানে অম্লত্ব বাড়বে, অম্লত্ব আর ক্ষারত্ব কমবে। এটা হচ্ছে পিএইচ স্কেল। 7 থেকে 14 দিকে গেলে ক্ষারত্ব বাড়বে কোন দ্রবণের, এদিকে আসলে পিএইচ কমবে মানে অম্লত্ব বাড়বে। ঠিক আছে, পিএইচ এর মান বেশি মানে আমরা বুঝি যত পিএইচ বেশি হবে, যত পিএইচ বেশি তত কি ক্ষারত্ব বেশি, ক্ষারত্ব বেশি তো কি অম্লত্ব কম, যত পিএইচ কম অম্লত্ব
বুঝে গেছে? এটা মাথায় রাখবে এগুলো। তারপর হচ্ছে কিছু মনে রাখবে, কিছু মনে রাখবে। বলছে শূন্য সাধারণত দেখা গেছে শূন্য, ও কোথায় লিখবো, এই পাশে লিখছে, শূন্য কার পেজ হয়, কার পেজ সাধারণত শূন্য হয় বা শূন্যের কাছাকাছি হয়। বলা হচ্ছে কাদের, গাড়ির যে ব্যাটারিতে জল ব্যবহার করা হয়, অ্যাসিড ব্যবহার করা হয়, হ্যাঁ H2S উপর, তার পেজ ওটা তীব্র অ্যাসিড, ওটা তীব্র অ্যাসিড তো, মারাত্মক অ্যাসিড তো। ওটা হচ্ছে গাড়ির যে ব্যাটারির জল ব্যবহার করা হয় বা গাড়ির ব্যাটারির যে অ্যাসিড, ওটা কি হয়, তীব্র অ্যাসিড। বা সরি, ওর পিএইচ কত, শূন্য। বা এখানে লিখো তোমরা ব্যাটারির অ্যাসিড, কি লিখবে এখানে, ছোট ছোট লিখবে এরকম। হ্যাঁ অবশ্যই, ব্যাটারির অ্যাসিড হচ্ছে প্রায় কত, প্রায় শূন্য। এক কার হয়, এক হয়, ঠিক আছে। তোমাদের বইতে এক্সাক্ট মান থাকতে পারে, ঠিক আছে, আমি তাও বলে দিচ্ছি তোমাদের, লিখে দেবো নাহলে, ঠিক আছে। এক্সাক্ট তোমাদের বইতে আছে, এগুলো এক্সাক্ট মান দেওয়া আছে। ও দেখা যাবে এখানে শূন্য নয়, 0.5 হতে পারে। কি বলছি আমি তোমাদের, 0.5 হতে পারে। বলছি আমাদের এই যে এক কার হয়, পাকস্থলীর, কার হয়, পাকস্থল, স্টোমাক। 1.5 থেকে কি মান থাকতে পারে, 1.5 থেকে 2.5 HCl। HCl অবশ্যই আমার স্টোমাক, পাকস্থলী, বুঝতে পারছো? হ্যাঁ HCl। দেখো তোমাদের বইতে বলছি এখানে এক যে ডাইরেক্ট এক হবে সেটা তোমার নয় কিন্তু, ঠিক আছে। 0. দেখা যাবে এখানে শূন্য বলছি, এটা শূন্য নয়, তোমার বইতে লেখা আছে 0.5 লেখা আছে, হতেই পারে। লেবুর রস, ঠিক আছে, 2 হয়, লেবুর রসের 2 হয়। 3 কার হয়, 3। হয় ভিনিগার, কার, ভিনিগার। দেখো আমি কিন্তু তোমাদের এক্সাক্ট মান বলছি না কিন্তু আমি, ঠিক আছে, এক্সাক্ট মান বলছি না আমি। 3-এর উপরে, উপরে কিছুটা কম, তো 3 থেকে হয়তো 3.5 বা 4.5 এরকম বলা হচ্ছে। হ্যাঁ কি, যেমন কোনটা, ভিনিগার, ভিনিগার বলছি তোমাদের কি আছে, 2.4 থেকে 3.4, 2.4 থেকে। লেবুর রস আছে কত, লেবুর রস আছে বলছি আমি তোমাদের, আচ্ছা পরে বলছি, 2.2 থেকে 2.4, ঠিক আছে। কোনো সমস্যা নেই, এগুলো এত কিছু মনে রাখা সম্ভব না, ঠিক আছে। কিছু কিছু মনে রাখবে, কিছু কিছু মনে রাখবে। হ্যাঁ সেটা বলছি আমি। এবার 4 দেখো, 4 নম্বরে কি আছে, 4 পিএইচ কার, টমেটো। কি 4 হচ্ছে টমেটো, তোমার যেমন তোমাদের বইতে দেওয়া আছে 4 থেকে 4.4, 4 থেকে 4.4 পিএইচ, 4.4, 4 থেকে 4. হ্যাঁ আমার এটা মনে রাখো, টমেটো কি, এটা টমেটো, এটা কি হবে, টমেটো। 5 কার হয়, 5 হয় কফি, 5 কার হয়, কফি। পাঁচ আমাদের মূত্র হতে পারে, এটা মানুষের মূত্র, এটাও হবে, ঠিক আছে, আমার মানুষের মূত্রও হবে। হ্যাঁ ঠিক আছে কি, কপি। এবার 7-এ কত, জল বললাম আমি, 7-এ কত, জল। 8-এ কি আছে, 8 নম্বরে, 6 বলিনি, 6 কি আছে, দুধ। 6 আছে কত, দুধ। তোমাদের বইতে দুধ কত আছে দেখি, সব নেই তোমাদের বইতে অবশ্যই। 6 আছে দুধ, আচ্ছা বল, তোমার পরে দেখছি আমি, হ্যাঁ তোমাদের এক্সাক্ট মানটা দিয়ে দেবো একটু পরে। 8 নম্বরে কি আছে, 8 মানে এগুলো সব অ্যাসিড, এগুলো সব বেশি অ্যাসিড, এগুলো আস্তে আস্তে খারাপ হবে ব্যাপার। 8-এ কি আছে, 8-এ মানুষের রক্ত। 9 কার আছে, সোডা, বেকিং সোডা, 10 কার,
অ্যান্টাসিড, বিভিন্ন অ্যান্টাসিড আছে 10 অ্যান্টাসিড, ঠিক আছে। স্টোমাক যে আমাদের পাকস্থলীর যে ইয়ে আছে, ইয়ে হয়, ট্যাবলেটস হয়, পাকস্থলীর যে ট্যাবলেট, স্টোমাক ট্যাবলেট হয়, ঠিক আছে। মিল্ক অফ ম্যাগনেসিয়া এগুলো বলতে পারো। 10 কার হয় বললাম আমি? অ্যান্টাসিড, বিভিন্ন অ্যান্টাসিডের, বিভিন্ন অ্যান্টাসিডের হয় কত? 10। ঠিক আছে, বলা হচ্ছে কি অ্যামোনিয়া দ্রবণ, অ্যামোনিয়া দ্রবণ, অ্যামোনিয়া কার না 12 হয় কার? সাবান 12 কার হয়? বিভিন্ন সাবানের হয় 12। সাবুন। আর 13 কার হবে? খাদ থাকে, তাই খাদে তৈরি করা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এসব তৈরি করা হয়। কস্টিক সোডা বলছি তো। 13 হয় ব্লিচ, 13 কি হয়? ব্লিচ, ব্লিচিং পাউডার, ব্লিচ। 14 হয় কি? 14 সব থেকে 14 কার হয় রে দেখি? ড্রেন ক্লিনার, ড্রেন ক্লিনার, ড্রেন পরিষ্কার করার জন্য, ড্রেন ক্লিনার। দেখো তোমাদের এইটা দেখালাম আমি, এটা পিএইচ স্কেল, এটা পিএইচ স্কেল হয় 0 থেকে কতটার মধ্যে হয় এগুলো? 0 থেকে 14 এর মধ্যে থাকে। পিএইচ স্কেলের সীমা কত? পিএইচ এর মান 0 থেকে 14 পর্যন্ত। সেখানে আমি তোমাদের কিছু জেনারেল ধারণা দিলাম কার কত পিএইচ হয়, কার কত পিএইচ হয়। 0 পিএইচ কার হয়? 0 মানে এগুলো 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 এক্সাক্ট মান নয়, তোমাদের বইতে অনেক কিছু থাকতে পারে, কাছাকাছি থাকতে পারে আর কি। আমি বলছি এখানে ব্যাটারির পিএইচ কত বলছি আমি এখানটা, এগুলো পিএইচ এর মান, এগুলো কি সব পিএইচ এর মান। ওকে, ব্যাটারির পিএইচ কত হয় বললাম আমি? 0। তোমাদের বই থাকতে পারে 0.5 থাকতে পারে, কি থাকতে পারে? 0.5 হতেই পারে, না আমার কিছু নেই। তারপর আছে কি, তারপর আছে কি এগুলো কি, তারপর এক পিএইচ কার হয়? পাকস্থলী। 2 হয় কার? লেবুর রস। 3 হয় কার? ভিনিগার। 4 প্রায় প্রায় এগুলো প্রায় 4 হয় টমেটো। 5 হয় কফি বা মানুষের মূত্র। 6 হয় কি? দুধ। 6 হয় দুধ। 7 মানে জল। 8 হচ্ছে মানুষের রক্ত। 9 হচ্ছে বেকিং সোডা। 10 হচ্ছে বিভিন্ন অ্যান্টাসিড, আমাদের অ্যাসিড হলে, অ্যাসিড হলে যে অ্যান্টাসিড খাই ওইটা কত হয়? ওটা কি আমাদের অ্যাসিড হলে কি খাবো? অ্যাসিডের বিপরীত খাবো অ্যান্টাসিড, মানে ক্ষার পদার্থ বেশি খাবো। অ্যান্টাসিড মানে কি, এদিকে আমরা যত এদিকে যাই কি বাড়ে? অম্লত্ব। এদিকে যাই ক্ষারত্ব। যদি আমাদের দেহে অ্যাসিড বাড়ে আমাদের কি খাওয়া উচিত? ক্ষার খেলে কি হবে? অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হবে? লবণ জল উৎপন্ন হবে, প্রশমিত হয়ে যাবে, ওই জন্য খাওয়া হয়। তো 10 হচ্ছে অ্যান্টাসিড। 11 হচ্ছে কি? বিভিন্ন অ্যামোনিয়া দ্রবণ, ক্ষার। তোমার সাবান কত? 12। ব্লিচ পাউডার ব্লিচ হচ্ছে কত? 13। আর 14 কত? বিভিন্ন 14 কি? বিভিন্ন ড্রেন ক্লিনার, ড্রেন ক্লিনারের পিএইচ হয় কত? 14। বুঝতে পারছো তোমরা? মনে রাখবে এটা, আবার বলে দিচ্ছি তোমাদের, এই 0 থেকে 14 হচ্ছে কি, এটা পিএইচ স্কেল। ওই যে 7, ওই 7 থেকে পিএইচ এর মান যত 7 এর কম হবে, বলতে পারো এরকম, এখানে লিখতে পারো পিএইচ এর মান, পিএইচ এর মান যত 7 এর কম হবে কি হবে? সেই দ্রবণ কি বলবো আমরা? 7 এর কম হওয়া মানে সেই দ্রবণটা আমরা কি হবে? অ্যাসিড হবে। কি হবে? অ্যাসিড। পিএইচ এর মান যত 7 এর বেশি হবে আমরা সেই দ্রবণকে কি বলবো? ক্ষারীয়, তাই না? নাকি রে? এবার আমরা পড়বো, এই পিএইচ পড়লাম তো, মোটামুটি পিএইচ পড়েছি, আছে অনেক কিছু এর অঙ্ক টঙ্ক রয়েছে, আমাদের দরকার নেই, ঠিক আছে। পিএইচ এর অঙ্ক রয়েছে, আমার দরকার নেই, আমাদের 9 দরকার নেই। যতটুকু শিখালাম অতটুকু করবে অঙ্ক, যতটুকু অঙ্ক শিখালাম ওইটুকুই আসতে পারে। বলে দেবে কোন দ্রবণের পিএইচ, কোন দ্রবণের H+ আয়নের ঘনত্ব 10⁻⁻⁷ 10⁻⁷ দ্রবণের পিএইচ কত? অঙ্ক করে দেখি, এই টাইপের অঙ্ক দিতে পারে তোমাদের, এর বেশি দেবে না কিছু, ঠিক আছে। এবার আমরা পড়বো, এই যে পিএইচ পড়লাম, আমাদের এই প্রাত্যহিক জীবনে পিএইচ এর কি প্রভাব রয়েছে সেটা আমরা পড়বো।
দেখো আমাদের প্রাত্যহিক জীবনে পিএইচ এর প্রভাব, আমাদের প্রাত্যহিক জীবনে কি আছে, পিএইচ এর কি, আমরা কোথায় কোথায় কি কি পড়বো দেখো এখানটায়। আগে আমরা জেনে নিই কি কি পড়বো, আমরা আগে জেনে নিই এখানে কি কি পড়বো। বলছে আমাদের প্রাত্যহিক জীবনে পিএইচ এর প্রভাব পড়বো। কোথায় কোথায় আমাদের পিএইচ এর প্রভাব দেখা যায়? কোথায়? দাঁতের ক্ষয় হয়, অনেকে দেখবে, তোমরা দেখবে দাঁতের ক্ষয় হয়, মানে ওখানটায় কি কোনো পিএইচ এর কোনো ব্যাপার হচ্ছে ওখানটায়, ঠিক আছে? পিএইচ এর কোনো ব্যাপার হচ্ছে, কি হচ্ছে, কিভাবে হচ্ছে আমরা জানবো, আর সেটাকে আমরা কিভাবে প্রতিকার করব। ওকে, তারপর কৃষিকাজের পিএইচ এর কি প্রভাব, ঠিক আছে? মানে মাটির পিএইচ কিভাবে হ্রাস পায় এখানে জানবো আমরা, এবং সেটা কিভাবে প্রতিকার করা যায় জানবো। তারপরে বলছি মৎস্য চাষ, মাছ চাষ করার সময় তখন কি পিএইচ এর প্রভাব আছে আমাদের, ঠিক? অ্যাসিড বৃষ্টি পিএইচ এর প্রভাব পড়বে। চলো আমাদের শুরু করাই। হ্যাঁ, প্রথমটা পড়বো দাঁতের ক্ষয়ের উপর, দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব। দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব কি বলেছে? আমাদের দাঁতে কি থাকে, দাঁত তো, দাঁতের উপর একটা সাদা রঙের পদার্থ থাকে, পর্দা থাকে, আস্তরণ থাকে, ওকে বলা হয় এনামেল। কি বলা হয়? এনামেল। বলছে আমাদের মুখে যখন অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, কি হয়ে যায়? অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, আমাদের দাঁতে কি, আমাদের যে দাঁতটা, এটা শক্ত, সব থেকে শরীরের সব থেকে শক্ত অংশ কি? দাঁত। মানে ওতে কি থাকে? এনামেল থাকে। কি থাকে? এনামেল। দাঁতের উপর একটা সাদা বর্ণের যে আস্তরণ থাকে, শক্ত, এটা ঠিক আছে, এটাকে বলা হয় এনামেল। যে এটা কখনো দেখা যায় গেছে আমাদের শরীর, আমরা যখন খাচ্ছি না, কোনো কারণে মুখে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কি হয়? ওই দাঁতের ক্ষয় হওয়া শুরু হয়, এই দাঁতের ক্ষয় হওয়া শুরু হয়, ঠিক আছে? কেন হয় ক্ষয়? অ্যাসিডের পরিমাণ কি হয়? বাড়ে। মনে করো আমরা কোনো খাবার খাচ্ছি, মনে করো কোনো খাবার খাচ্ছি, ঠিক আছে? মনে করো দাঁতে সেটা কি হলো? শর্করা জাতীয় খাদ্য, মনে করো শর্করা জাতীয় কোনো খাদ্য খাচ্ছি আমরা, বেশিরভাগ শর্করা, কার্বোহাইড্রেট থাকে আমাদের খাদ্যে, বেশিরভাগ খাদ্যে আমাদের কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। মনে করো দাঁতে মাড়িতে কিছু খাদ্যের অংশ রেখে গেল, বলছে আমাদের মুখে ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া কি করে? ওই শর্করা জাতীয় খাদ্যের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যাসিড উৎপন্ন করে। তার ফলে কি হয়? আমার দাঁতের এনামেলটা ক্ষয় হতে শুরু করে, ঠিক আছে? এর থেকে প্রতিকারের উপায় কি? আমাদের ক্ষার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অ্যাসিড বাড়ছে, ক্ষার ব্যবহার করতে হবে। তার জন্য বিজ্ঞানীরা না, এমনি টুথপেস্ট কোম্পানিরা কি করে, এই যে টুথপেস্ট তৈরি করে, ওর মধ্যে ক্ষার বেশি থাকে। ভালো টুথপেস্ট ব্যবহার করলে দেখা যায় ওই অ্যাসিড আমাদের ক্ষার, টুথপেস্টের ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে দেবে? লবণ, জল উৎপন্ন করে দেবে। আর অ্যাসিড থাকবে আর না, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হবে এখানটা, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। হ্যাঁ, যে কোনো একটা ভালো কলগেট, ভালো কোম্পানির কলগেট, হ্যাঁ সব হয়। টুথপেস্ট আর কি বলছি, টুথপেস্ট, যে কোনো একটা ভালো টুথপেস্ট করতে হবে, ব্যবহার করতে হবে। টুথপেস্ট গুলো এই জন্য ক্ষারীয় হয়। কি হয়? ক্ষারীয় হয়। বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পেরেছো যে আমাদের দাঁতের ওপর একটা শক্ত আবরণ থাকে, কি থাকে? এনামেল, ঠিক আছে? এনামেল থাকে। বলছি আমরা যখন খাবার খাই, বেশিরভাগ কি ধরনের খাবার হয়? এগুলো খাদ্য হয়, শর্করা জাতীয় খাদ্য হয়, শর্করা জাতীয় খাদ্য। ওই খাদ্যগুলো আমাদের দাঁতের মধ্যে বা মাটিতে যদি থেকে যায়, কখনো থেকে যায়, তখন কি হয়? ওগুলো, ওই খাদ্যগুলো আমাদের মুখে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে বিক্রিয়া হয়। কি উৎপন্ন করে? অ্যাসিড। সাধারণত উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ল্যাকটিক অ্যাসিড। ওকে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ল্যাকটিক অ্যাসিড কি করে? তখন আমাদের অ্যাসিড কি জাতীয়? আমরা বলেছিলাম অ্যাসিড কি করে? ক্ষয় করে, ক্ষয়কারী হয় প্রকৃতিতে। অ্যাসিড হয় কি? ক্ষয়কারী প্রকৃতিতে। তাহলে ওরা কি হয়? তখন দাঁতকে ক্ষয় করা শুরু করবে, ঠিক আছে? এর থেকে প্রতিকারের উপায় কি? আমরা ভালো ধরনের একটা টুথপেস্ট ব্যবহার করব। এই টুথপেস্ট গুলো হয় কি? প্রকৃতিতে ক্ষারীয় প্রকৃতি। তখন আমাদের মুখের মধ্যে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া হয়,
অ্যাসিডকে কি করে দেয়? প্রশমিত করে দেয়, অ্যাসিডকে প্রশমিত করে দেয়। ঠিক আছে, দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব, দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব পড়ছে। আমরা বলছি আমাদের দাঁতের উপর কি দেখি? একটা সাদা বর্ণের আস্তরণ থাকে, ঠিক আছে, একে কি বলি আমরা? এনামেল। ঠিক আছে, এটা সব থেকে শক্ত, আমাদের শরীরের সব থেকে শক্ত অংশ এটা। ঠিক আছে, এনামেল, এনামেল সাদা বর্ণের শক্ত আবরণ থাকে, এনামেল। বলছে আমাদের মুখের মধ্যে স্বাভাবিক পিএইচ কত? 5.5 হওয়া উচিত। এর নিচে নেমে গেলে আমাদের কি হয়? দাঁতের ক্ষয়। দাঁতের ক্ষয় কেন শুরু হচ্ছে, কেন হয় সেটা কি বলছি আমরা? দাঁতের ক্ষয় কেন হয় কি বলছি? আমরা যে খাদ্য গ্রহণ করি, তো খাদ্য গ্রহণ করি তা সাধারণত কি হয়? শর্করা জাতীয় হয়, সুগার জাতীয়। ঠিক আছে, এই খাদ্য আমাদের দাঁতের মাঝে বা মাড়িতে থেকে গেলে তা মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যাসিড সাধারণত কি হয়? ল্যাকটিক অ্যাসিড। এর ফলে কি হচ্ছে? আমাদের মুখে অ্যাসিড বাড়ছে। অ্যাসিড বাড়া মানে কি? মুখের মধ্যে পিএইচ তখন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, 5.5 এর নিচে নেমে যাচ্ছে, 5.5 এর নিচে নেমে যাচ্ছে। এই অতিরিক্ত অ্যাসিড, মানে অ্যাসিড বাড়ছে তো এখানটায়, এই অতিরিক্ত অ্যাসিডের জন্য দাঁতের ক্ষয় ও দাঁত ক্ষয় হতে শুরু করে। এর প্রতিকার কি আমরা বলবো? এই অ্যাসিডকে কমাতে হবে। এই অ্যাসিডকে, তার জন্য আমরা কি করি? ভালো টুথপেস্ট ব্যবহার করি। ভালো কেন ব্যবহার করি? ভালো টুথপেস্ট, কারণ ওই টুথপেস্ট গুলো কি হয়? কেন ব্যবহার করি আমরা? এই টুথপেস্ট গুলি হয় সাধারণত হয় কি? ক্ষার জাতীয়। এবং টুথপেস্ট গুলোর পিএইচ কত হয়? প্রায় 9। টুথপেস্ট গুলোর পিএইচ কত হয়? 9 হয়। ক্ষার জাতীয় হয়, মানে এই ক্ষার তখন কি করে? ওই যে ক্ষার, টুথপেস্টের ক্ষার, এই অ্যাসিডের যে অ্যাসিডটা উৎপন্ন হয়েছে আমাদের মুখে, যে অ্যাসিডটা, তার সঙ্গে তাকে কি করে? বিক্রিয়া করে প্রশমিত করে দেয়। ব্যাস, এইটা দাঁতের ক্ষয়ের উপর পিএইচ এর প্রভাব পড়লাম আমরা। এটা ইম্পর্টেন্ট আছে, বুঝে দিচ্ছি আমি, বুঝে দিচ্ছি। এবার আমরা হেডিং দেবো কি বলতো? কৃষিতে পিএইচ এর গুরুত্ব, নাকি? প্রতিকার হয়ে গেল। এবার 3 নম্বর লাস্ট করাবো। আমরা কি পড়ছি এখন? কৃষিতে পিএইচ এর প্রভাব। ওটা কৃষিকাজের জন্য মাটির গুরুত্ব অপরিসীম আছে। হ্যাঁ, কৃষিকাজের জন্য কি মাটির গুরুত্ব অপরিসীম? বলছে একটা ভালো কৃষিকাজের জন্য আমাদের মাটির উপযুক্ত পিএইচ কত হওয়া উচিত? সবসময় 5.5 থেকে 7.6। বলছে অনেক সময় দেখা গেছে মাটির পিএইচ হ্রাস পায়। কি কি কারণে হ্রাস পেতে পারে? পিএইচ হ্রাস পায় মানে কি বুঝতে হবে আমাদের। সেখানে অম্লত্ব কি হচ্ছে? বাড়ছে। অম্লত্ব কখন বাড়বে? অম্লত্ব কখন বাড়বে? যখন অ্যাসিড বৃষ্টি হবে। অ্যাসিড বৃষ্টি হলে মাটির পিএইচ, অম্লত্ব বাড়বে, পিএইচ কমে যাবে। বলছে বিভিন্ন সার, অ্যামোনিয়াম ঘটিত সার অধিক পরিমাণে ব্যবহার করলে তাদের আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয়? অ্যাসিড উৎপন্ন হয়। ঠিক আছে, এবং পিএইচ কমে। সালফার, সালফার বললাম তো। মাটির বলছে প্রতিকার কি? মাটির পিএইচ হ্রাস পেলে, যখন অম্লত্ব বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা কি করব? চুন জাতীয় পদার্থ যোগ করব, চুন জাতীয় পদার্থ যোগ করব। আর কি বলছি? পিএইচ যদি বৃদ্ধি পায় কখনো, তখন আমরা কি করব? বৃদ্ধি পাচ্ছে, তখন অ্যাসিড যোগ করতে হবে, অ্যাসিড নিয়ে আসতে হবে। কি করে অ্যাসিড আসবে? ওই যে ফেরিক সালফেট, অ্যামোনিয়াম সালফেট সারগুলো আবার একটু প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আবার সালফার যোগ করেও পিএইচ কমানো যায়। ঠিক আছে, মৎস্য চাষের জন্য জলের উপযুক্ত পিএইচ 4.5 থেকে 9.5 এর মধ্যে দেখো। জলের পিএইচ 4.5 এর থেকে কম হলে মাছের বৃদ্ধি হ্রাস পায়।
এগুলো মুখস্থ করতে তোমাদের। বৃদ্ধি হ্রাস পায়, মাছের প্রজনন ক্ষমতা কমে যায়, চারা মাছ মারা যায়, জলের পিএইচ জলের পিএইচ 9.5 এর বেশি হলে মাছের সেলুলার মেমব্রেনের বিকৃতি ঘটে, সেলুলার মেমব্রেনের বিকৃতি ঘটে। জলের পিএইচ কিভাবে বৃদ্ধি পেতে পারে? হ্যাঁ, জলের পিএইচ কিভাবে বৃদ্ধি পেতে পারে বলছি, কিভাবে পেতে পারে? ক্ষার জাতীয় পদার্থ বেশি ব্যবহার করলে, জলে ক্ষার জাতীয় পদার্থ বেশি, সাবান ব্যবহার করলে। আর পিএইচ কিভাবে কমতে পারে? বিভিন্ন সার পড়লে, হ্যাঁ, সার ব্যবহার বেশি হলে, বা বলতে পারে অ্যাসিড বৃষ্টি হলে হতে পারে, তাই না? আচ্ছা লেখো, লেখো, আচ্ছা লেখো, দেখো জলের পিএইচ না, প্রতিকার না, অতিরিক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করলে বেড়ে যেতে পারে, বেড়ে যায়। যদি জলের পিএইচ অতিরিক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করলে বেড়ে যায়। জলের পিএইচ অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি বা অতিরিক্ত সার ব্যবহারের ফলে কমে যায়। জলে চুন মেশালে অম্লত্ব কমে যায়। জলে চুন মেশাতে হবে, সহজ ব্যাপার কি, জলে চুন মেশাতে হবে। অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেইনস, এরপর লেখো অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন। অ্যাসিড বৃষ্টি কি বলা হচ্ছে? বৃষ্টির জলের পিএইচ যদি 5.6 এর, কি বলছি আমরা পিএইচ পড়ছিলাম, কি বলছিলাম পিএইচ, আমরা পিএইচ কি বলছিলাম? পিএইচ এর মান 7 এর বেশি হলে সেগুলো কি আসলে ক্ষারীয় দেবো, ঠিক আছে, ক্ষারীয় প্রকৃতির হয়। 7 এর বেশি হলে পিএইচ সেগুলো ক্ষারীয়, আর 7 এর কম হলে অ্যাসিড। আমরা পড়বো এখন কি অ্যাসিড বৃষ্টি মানে অ্যাসিড বৃষ্টি মানে কি? বৃষ্টি কিসের হয়? বৃষ্টির জল। বলা হচ্ছে বৃষ্টির জলের পিএইচ যদি 5.6 এর নিচে হয়, ঠিক আছে, বৃষ্টির জলের পিএইচ যদি 5.6 এর নিচে হয়, অর্থাৎ বৃষ্টির জলে যদি অম্লত্ব বৃদ্ধি পায়, তখন সেই বৃষ্টিকে আমরা বলি অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? অ্যাসিড বৃষ্টি, ওকে, বলছে বৃষ্টির জলের পিএইচ 5.6 এর নিচে নেমে গেলে, অর্থাৎ বৃষ্টির জলে অম্লত্ব বৃদ্ধি পেলে, তখন সেই বৃষ্টিকে আমরা বলবো
অ্যাসিড বৃষ্টি। কখন অ্যাসিড বৃষ্টি হয়? অ্যাসিড বৃষ্টি কখন হয়? কখন বৃষ্টির জলের অম্লত্ব 5.6 এর নিচে নেমে যাবে? কখন বৃষ্টির জলের পিএইচ 5.6 এর নিচে নেমে যাবে? কখন অ্যাসিড বৃষ্টি হবে? অ্যাসিড বৃষ্টির কারণ কি আমাদের জানতে হবে। কি জানতে হবে? অ্যাসিড বৃষ্টির কারণ কি আমাদের জানতে হবে। বলা হচ্ছে কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, তৈল শোধনাগার প্রভৃতি কেন্দ্র থেকে যে ধোঁয়া উৎপন্ন হয় তাতে থাকে বেশি কি থাকে? সালফার ডাইঅক্সাইড থাকে আর নাইট্রোজেন ডাইঅক্সাইড বেশি থাকে। ঠিক আছে? এই সালফার ডাইঅক্সাইড, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড বলা হচ্ছে বৃষ্টির জল আকাশে বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। প্রথমে কি করে? এই সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড বাতাসের বা বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডটা বিক্রি করে সালফার ট্রাইঅক্সাইড, আবার নাইট্রোজেন ডাইঅক্সাইডটা বিক্রিয়া করে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে নাইট্রোজেন ট্রাইঅক্সাইড। এই অক্সাইড ট্রাইঅক্সাইড গুলো মানে সালফার ট্রাইঅক্সাইড এবং নাইট্রোজেন ট্রাইঅক্সাইড বৃষ্টি জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে সালফার ট্রাইঅক্সাইড বৃষ্টি জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে সালফিউরিক অ্যাসিড, আর নাইট্রোজেন ট্রাইঅক্সাইড বৃষ্টি জলের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে নাইট্রিক অ্যাসিড। তখন সেই বৃষ্টি যখন মাটিতে পড়বে তখন আমরা তাকে বলবো অ্যাসিড বৃষ্টি। ঠিক লাগছে? ঠিক লাগছে? ঠিক আছে, ক্লিয়ার? কি বললাম আমি? দেখো, অ্যাসিড বৃষ্টির কারণ, অ্যাসিড বৃষ্টির কারণ, হেডিং এভরিবডি, হেডিং অ্যাসিড বৃষ্টির কারণ, অ্যাসিড বৃষ্টির কারণ। কি বললাম? নাইট্রিক অ্যাসিড। ব্যালেন্স করলাম না, ব্যালেন্স করলাম না। তাহলে অ্যাসিড বৃষ্টির কারণ কি পড়ছি আমরা? যে কলকারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, তৈল শোধনাগার প্রভৃতি থেকে উৎপন্ন ধোঁয়াতে সালফার ডাইঅক্সাইড মানে SO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে NO2 গ্যাস প্রচুর পরিমাণে থাকে। এই গ্যাসগুলি আম্লিক প্রকৃতির হয়। কেমন হয়? আম্লিক প্রকৃতির। এই জন্য বলা হচ্ছে এই SO2 গ্যাস এবং NO2 গ্যাস বায়ুর O2 এর সঙ্গে বিক্রিয়া করে প্রথমে কি করে? SO3 গ্যাস উৎপন্ন করে আর NO3 উৎপন্ন করে। ঠিক আছে? বিক্রিয়া লিখলাম আমি, তার বিক্রিয়া লিখলাম আমি। এই SO3 যেটা উৎপন্ন হলো আর NO3 গ্যাসগুলি বৃষ্টি জলের সঙ্গে বিক্রিয়া করে যথাক্রমে কি করে? সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। ফলে বৃষ্টির জলের পিএইচ এর মান 5.6 এর নিচে নেমে যায়। এই বৃষ্টি মাটিতে পড়লে তাকে আমরা বলি অ্যাসিড বৃষ্টি। বিক্রিয়া লিখে দিলাম আবার একটা, SO3 প্লাস H2O উৎপন্ন হবে কি? H2SO4, NO3 প্লাস H2O উৎপন্ন হবে HNO3। ব্যাস। এবার আমরা পড়বো অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব। কি? অ্যাসিড বৃষ্টি যদি হয়, বেশি অ্যাসিড বৃষ্টি হয়, কি হবে? কি হবে? চাষবাস ভালো হবে না। কি? চাষবাস ভালো হবে? কারণ মাটিতে যখন অ্যাসিড বৃষ্টি পড়বে, মাটির পিএইচ কি হয়ে যাবে? কমে যাবে। তখন ফসল কি পুড়ে যেতে পারে অ্যাসিড বৃষ্টির জন্য। অ্যাসিডের যদি প্রভাব বেশি হয় মাটিতে, উর্বরতা কমে যাবে। তাহলে ফসল কি হয়ে যাবে? ভালো হবে না, চাষ হবে না ভালো, বা ফসল পুড়ে যেতে পারে। বা মনে করো বৃষ্টির জল অ্যাসিড বৃষ্টি কোথায় পড়েছে? নদী নালা পুকুরে পড়েছে। ঠিক আছে? কি হবে? নদী নালা পুকুরের পিএইচ কি হবে? কমে যাবে, মানে অম্লত্ব বাড়বে। তখন সে মাছগুলো যে আছে, জলজ প্রাণীগুলো আছে, উপকারী ব্যাকটেরিয়া গুলো আছে, সেগুলো মারা যাবে। বুঝতে পেরেছো কি বলছি হবে? তারপর মনে করো বড় বড় যে অট্টালিকা আছে, অট্টালিকা সৌধ আছে না, যে তাজমহল, এইগুলো যেগুলো আছে, এগুলো কি দিয়ে তৈরি হয়? মার্বেল পাথর দ্বারা তৈরি। ক্যালসিয়াম কার্বনেট বলছে, এই ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বা ক্যালসিয়ামের সঙ্গে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া হলে কি উৎপন্ন হবে? ক্ষয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? ক্ষয়ে যাবে। অট্টালিকা এগুলো ক্ষয়প্রাপ্ত হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝে দিচ্ছি আমি। আর একটা করাবো, মার্বেলটা করতে হবে, ওটা করাতে হবে। স্টোন ক্যান্সার বলতে হবে না, স্টোন ক্যান্সার করতে হবে না। এখন আমরা কি পড়ছি? অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব।
অ্যাসিড বৃষ্টি কি? যে বৃষ্টির জলে পিএইচ 5.6 এর নিচে হলে তখন সেই আমরা বৃষ্টিকে বলবো অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি কেন হয়েছে আমরা বলেছি, হ্যাঁ তোমরা জানো, তোমাদের সামনে বলেছি আমি, আরেকবার দেখো। এই অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের কি ক্ষতি হয়, আমাদের পরিবেশে কি ক্ষতি হয়, পৃথিবীতে কি ক্ষতি হতে পারে, আমাদের সমাজে কি ক্ষতি হতে পারে, ঠিক আছে? যে অ্যাসিড বৃষ্টি হলে সবার ক্ষতি হয়, উদ্ভিদদের ক্ষতি হয়, যারা জলে আছে তাদেরও ক্ষতি হয়, মানুষদেরও ক্ষতি হয়। উদ্ভিদদের কি ক্ষতি হয় বা অ্যাসিড বৃষ্টির উদ্ভিদের উপর কি প্রভাব আছে আমরা জানছিলাম। কি হয়, মনে করো ফসল চাষ হয়েছে অনেক জায়গায় জুড়ে ফসলের চাষ হয়েছে, সেই ফসলটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এটা লিখেছেন, বিস্তীর্ণ অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষতি হয়, উদ্ভিদের পাতাগুলো নষ্ট হয়ে যায়, এর ফলে কি হবে, সালোক সংশ্লেষ বাধাপ্রাপ্ত হবে, তাই না? মাটির আরো কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে, সেগুলো কি হয়ে যাবে, মারা যাবে। জলজ জীবের উপর প্রভাব, জলজ জীব, অ্যাসিড বৃষ্টি কোথায় যাবে, মাটিতে আসবে, নাহলে কি গড়িয়ে কোথায় যাবে, পুকুরে নদ নদী নালায় যাবে, তাই তো? সেই কি হবে, তাহলে কি হবে, পুকুর নদী নালা খাল বিলের জলের পিএইচ কি হবে, কমে যাবে বা অম্লত্ব বেড়ে যাবে, তাই তো? এর ফলে কি হবে, ওখানকার যে মাছ আছে, জলজ উদ্ভিদ প্রাণী, তাই না, জলজ উদ্ভিদ প্রাণী, এগুলোর কি হবে, এগুলোর মৃত্যু হবে, ক্ষতিগ্রস্ত হবে, তাদের উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হবে, মানে তাদের প্রজনন প্রক্রিয়া ব্যাহত হবে। এইগুলো লিখেছি, দেখো তোমরা লিখে দাও। আজকে একটু বড় করলাম তো মনে হচ্ছে। বলছি মানুষের উপর প্রভাব, আমার স্টাইল, সব আমার স্টুডেন্ট, তোমরা আমার স্টুডেন্ট, অভ্যস্ত করে নিতে হবে এটা। এই দেখো চুপ করো, মানুষের উপর কি প্রভাব পড়ে, অ্যাসিড বৃষ্টির মানুষের উপর কি প্রভাব পড়ে। অ্যাসিড বৃষ্টি হলে কি হবে, সেই জলটা কোথায় যাবে, ভূগর্ভে। সেই জল আমরা পাম্প করে যখন খাবো, সেই জলে কি থাকতে পারে, অ্যাসিডের পরিমাণ বেশি থাকতে পারে, হ্যাঁ, তার ফলে আমাদের কি স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, আমাদের পরিপাক ক্রিয়ায় বাধাপ্রাপ্ত হবে, ব্যাহত হবে, তাই না? এছাড়াও অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের কি হয়, ত্বক, চুল, এগুলো কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা, ক্লিয়ার? এবার আমরা লাস্ট করব অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব, লাস্ট করব বিভিন্ন স্থাপত্য, সৌধের ওপর, স্থাপত্য বা সৌধের ওপর অ্যাসিড বৃষ্টির প্রভাব। তাহলে আমরা স্থাপত্য ও ইমারতের ওপর প্রভাব পড়ছি, তাই তো? মানে স্টোন ক্যান্সার বলছি, আমরা পড়তে যাচ্ছি। বলছি অম্ল বৃষ্টির ফলে মার্বেল পাথর দ্বারা নির্মিত যে সমস্ত স্থাপত্য আছে, অট্টালিকা আছে, ভাস্কর্য আছে, ইমারত আছে, সেগুলো প্রচন্ড বেগে ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়, তাদের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? কলঙ্ক সৃষ্টি তাদের মধ্যে, চাঁদের যেমন কলঙ্ক, এত বড় একটা তাজমহল, তার গায়ে ক্ষত সৃষ্টি হচ্ছে, কালো কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তারপরে কলঙ্কের মধ্যে সৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে এটা? ওগুলো কিসের তৈরি, মার্বেল পাথরের তৈরি। এই মার্বেল পাথরের সঙ্গে কার বিক্রি হবে, অ্যাসিড বৃষ্টির অ্যাসিডের সঙ্গে বিক্রি হবে। বিক্রি হলে কি হবে, পাথরের গায়ে ক্ষয়ের সৃষ্টি হবে, ক্ষতের CaNO3 প্লাস CO2 প্লাস H2, ক্ষতের সৃষ্টি হবে। ওই স্থাপত্যটা, এই সুন্দর স্থাপত্যটা ক্ষয় হবে, গর্তের সৃষ্টি হবে, উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে তার, তাই তো? এই অবস্থা, এটাকে বলা হয় স্টোন ক্যান্সার বা পাথুরে কুষ্ঠ। আমরা কি লিখলাম, এটা মানব দেহের খাদ্যের হজমে পিএইচ এর ভূমিকা। আচ্ছা, আমাদের পাকস্থলী আছে তো ওই শরীরের মধ্যে, সেখান থেকে কি খরিতে হয়, কোন অ্যাসিড খরিতে হয়, আমরা জানি আমাদের পাকস্থলী থেকে HCl খরিতে হয়, তাই তো? বলছে একটা সুস্থ সবল শরীরে, মানুষের দেহে অ্যাসিডের পরিমাণ থাকে কত, 1.2 পিএইচ। কত হয় পিএইচ, কত হয় 1.2। বলছে আমাদের যখন বদহজম হয়, কি হয়, বদহজম, তখন আমাদের দেহে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, মানে পিএইচ এর মান তখন 1.2 এর আরো নিচে নেমে যায়, আরো কম, 1.2 এর নিচে নেমে যায়। কি বলছি বুঝতে পারছিস কি বললাম? আমাদের শরীরে কি উৎপন্ন হয়, HCl উৎপন্ন হয়,
হ্যাঁ এই সেল বলছে এই পাক রস, আমাদের যে পাকস্থলীর রস আছে, এই পাক রসে পিএইচ কত হয় 1.2। 1.2 বলছে আমাদের যখন খাওয়ার পর বদহজম হয়ে যায় বা ভালো মতো পরিপাক না হয়, তখন কি হয়, এই পিএইচ এর মানটা 1.2 এর নিচে নেমে যায়। মানে তখন এই সেলটা কি হচ্ছে, বেশি ক্ষরিত হয়, বেশি ক্ষরিত হয় তখন, তাই না? এই সেলটা বেশি ক্ষরিত হয়, তখন এর ফলে আমাদের কি হতে পারে, অ্যাসিড হবে, বুক জ্বালা জ্বালা করবে, কি করে না, বুক জ্বালা জ্বালা হয় আর গলা জ্বালা করে, পেট ঢেউ ঢেউ ঢেকুর ওঠে, ঠিক আছে? তখন আমাদের কি খাওয়া উচিত হয়, আমরা তখন খাই কি কি, অ্যান্টাসিড খাই। অ্যাসিডের বিপরীত অ্যান্টাসিড, ক্ষারীয় গুলো পড়াবো আজকেই পড়াবো, ঠিক আছে? ক্লিয়ার? দেখো অ্যান্টাসিড গুলো হয় ক্ষারীয়, বুঝতে পারছো? অ্যাসিড বাড়লে আমরা ক্ষার খাবো, তাই না? পরে আসবে, ঠিক আছে, পরে বলছি। যে মানবদের খাদ্যের হজমে পিএইচ এর ভূমিকা কি, আমরা আগেই বলেছি। পাকস্থলীতে কি রস, আমাদের মানবদের পাকস্থলীতে কি অ্যাসিড নিঃসৃত হয়, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এর ফলে পাক রসের পিএইচ এর মান হয় কত, 1.2। বলছে আমাদের যখন বদহজম হয় তখন এই পিএইচ এর মান 1.2 এর কম হয়ে যায়, তাই না? কারণ তখন বেশি পরিমাণ এই সেল ক্ষরিত হয় পাকস্থলী থেকে। এর ফলে পাকস্থলীতে ব্যথা ও জ্বালা অনুভূতি হয় বা হয়। এর থেকে মুক্তি পেতে আমাদের কি খাওয়া উচিত, অ্যান্টাসিড। মানে আমাদের অ্যাসিড হয় না, ওটাকে বলি অ্যাসিড বলি আমরা, ওরা বলি যেটাকে বলি আমরা অ্যাসিড, ওইটা আসলে এটা আসলে অ্যাসিডের কন্ডিশন বলা হচ্ছে, অ্যাসিডের কন্ডিশন। তখন আমরা কি খাই, অ্যান্টাসিড খাই।